कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना वाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, कि देखे न भाले न जाने न दाए रे। दिशाहारा केमन बोका मुंटा रे, कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना वाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, कि देखे न भाले न जाने न दाए रे। दिशाहारा केमन बोका मुंटा रे, कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना वाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, कि देखे न भाले न जाने न दाए रे। दिशाहारा केमन बोका मुंटा रे, कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना वाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, कि देखे न भाले न जाने न दाए रे। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং জানিয়ে আজকে আমি আমার এই ব্লগটা শুরু করছি। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমি কিন্তু একদমই ভালো নেই, আর আমার মেয়ে কিন্তু খুব অসুস্থ। তো চলো বলবো কেন অসুস্থ হয়েছে মেয়ে, সবটাই তোমাদের বলবো। আর এই তো গাড়ি থেকেই শুরু করছি, তার মানে ভাবছো না কোথাও একটা যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি কিন্তু হসপিটালে, এমার্জেন্সি কিন্তু হসপিটালে যেতে হচ্ছে। আর ফৌজিবাবু কিন্তু বারবার বলছিল মেয়েকে দেখিয়ে নিয়ে আসতে। 3-4 দিন মতন মেয়ের জ্বর হয়েছে, ওষুধ খাইয়েছি, মানে যে ডাক্তারবাবুর কাছ থেকে নিয়ে আসি সেই ডাক্তারবাবুর কাছ থেকে নিয়ে এসেছি, কিন্তু জানি না মেয়ের কিন্তু হয়নি, মানে ভালো হয়নি। আর এই দেখো কারের মধ্যে বসে কিন্তু আমি ভিডিওটা বানাতে গিয়ে যখন দেখি আমার কানের একটা দুল পড়ে গেছে। যাই হোক, জানি না কেন পড়ে যায়, আর ভগবানই জানে। তো যাই হোক, আমি কিন্তু কোনোদিন আমার ইন্ট্রো দিই না, আর আজকে বলবো না যে আমাকে ভালো লেগেছে কিনা বলো। আজকে কিন্তু ভীষণই মন খারাপ। তোমরা সবাই আমাকে অনেকটা ভালোবেসে ভিডিওগুলো দেখো, তাই জিজ্ঞেস করো। আমার শর্ট ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে কেন ভিডিও দিচ্ছি না, মেয়ে কেমন আছে, মেয়ে ভালো হয়েছে কিনা, মেয়ের কেন স্লাইন চলছে, চ্যানেল কেন করা হয়েছে, ইঞ্জেকশন কেন চলছে, সবটাই বলবো এই ভিডিওটার মধ্যে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। কত আশা করে গেছিলাম আনন্দ করে মেয়েটাকে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে ভালো মন্দ কাপড় চিপড় কিনে আসবো, তো সে আর কপালে নেই। আর এই দেখো আমরা কিন্তু তমলুক হসপিটালে, সিএমসি হসপিটালে চলে এসেছি। আমার যারা আশেপাশে ভিডিওগুলো তোমরা দেখো তাদের কথাই বলছি। এটা কিন্তু অ্যাকচুয়ালি হসপিটাল নয়, এটা অনেক বড় নার্সিংহোম, তাই একটা নাম দিয়েছে হসপিটাল, তো সিএমসি হসপিটাল। তো যাই হোক, আর এই দেখো সেই দিন কিন্তু পূর্ণিমা ছিল, আর আমি কিন্তু পূর্ণিমার দিন সকালে সমস্ত কাজ সংসারের সেরে শাশুড়ি বৌমা মিলে কিন্তু মেয়েকে নিয়ে গেছিলাম। আর এই দেখো প্রাইভেট চেম্বারেই ডাক্তারবাবুকে দেখাবো বলে প্রাইভেটভাবে, আর সেই জন্য কিন্তু আমার দেওয়ার নাম লিখে দিয়েছিল বা বলেছিল, তো এমার্জেন্সি ছিল বলে দেখানো হয়েছে। তো সত্যি যে এতটা এমার্জেন্সি হয়ে যাবে মেয়ের বুঝতে পারিনি। মেয়ের হাসিটা কতটা দেখেছো তো, একটু পরে মেয়ের হাসিটা কিন্তু শুকিয়ে গেছিলো, কেন ব্লাড নিয়েছে আর অনেক কিছু টেস্ট করানো হয়েছে। আর এই দেখো ডাক্তার দেখানোর পরে কিন্তু আমাদেরকে বলেছিল ব্লাড টেস্ট করাতে আর এক্স-রে রিপোর্ট করাতে। তো আমার দেওয়ার কিন্তু ব্লাডটা নিয়েছে আমার মেয়ের কাছ থেকে, ওটা রিপোর্ট দেওয়ার জন্য। আর আমরা কিন্তু এইখানে তমলুকে আরুতে গেছিলাম একটা মেডিকেলে, তো ওইখানটাতে এক্স-রে বা ব্লাড রিপোর্ট মানে এমআরআই সমস্ত ফটো হয়, আর যথেষ্ট মানে ভালোভাবে হয়। ভেবেছিলাম অন্য কিছু, তো যাই হোক এখন কিন্তু যাচ্ছি এক্স-রে রিপোর্ট করাতে মেয়ের। জানি না, বলছিল বারবার ধরে ডাক্তারবাবু যে একটু সন্দেহভাজন আছে, তো সন্দেহ আছে, কিন্তু মেয়েকে হসপিটালে ভর্তি তো হবে না এরকম বলেছিল। তো পরে কিন্তু হসপিটালে ভর্তি করার জন্য বলছিল, তো কেন বলছিল সবটাই বলবো রিপোর্টের মাধ্যমে। আর এই দেখো আমরা কিন্তু কি বলবো লিফটে চেপে কিন্তু 3 তলাতে চলে এসেছি। এখন কিন্তু করাবো মেয়েকে এক্স-রে রিপোর্ট আর কি। আর মেয়ের দেখো কতটা হাসি, আমার কিন্তু মন শুকিয়ে গেছিলো শুধুমাত্র তোমাদের কাছে শেয়ার করার জন্য। অনেকেই জিজ্ঞেস করছো ভিডিও দিচ্ছি না কেন, তাই হিসেবে আর কি। তো চলো, আর এই দেখো মেয়ের হাতে কি সব বেরিয়েছিল আমার জানা নেই, যদিও মেয়ে বারবার বলছিল মামি কি বেরিয়েছে, তো ও তো আমায় মা বলে না, মাম্মি বলে।
তো যাই হোক, আর এই দেখো চতুর্থ তলায় এসছি, এখন কিন্তু এক্স রে রিপোর্ট হয়ে গেছে অলরেডি, আর এখন কিন্তু চতুর্থ তলায় আমি এসছি, এসে কিন্তু এবার রিপোর্ট নিব। এক্স রে রিপোর্ট দেওয়াতে কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা দাঁড়াতে হয়। এখানে কিন্তু বেশি টাইম যায়নি, 1.5 ঘন্টার পরেই কিন্তু আমাকে দিয়েছে। আমি ভীষণ অধৈর্য হয়ে পড়েছিলাম, যেহেতু আবার করে ডাক্তার দেখিয়ে আমাকে বাড়ি যেতে হবে, আর কার না হলে পার্কিংয়ে রেখে দেবো। কিন্তু ওদিকটা তো টোটোওয়ালাকে বলে রেখেছিলাম যে আমি যখন যাব বাড়ি থেকে কিন্তু টোটোতে এসেছিলাম, তো যাওয়ার সময় বলেছি যে তুমি কাকু আসবে টাইম করে ফোন করলে। আর এই দেখো সন্ধেবেলা বাড়ি পৌঁছে কিন্তু ভীষণ মনটা খারাপ হয়ে গেছিলো। আর এই দেখো মেয়েকে কিন্তু ওর দাদুভাই চ্যানেল করে দিয়েছে অলরেডি। দেখো কি আর বলবো, চ্যানেল করে দিয়েছে। আমার যা আর আমি মিলিয়ে করেছি 5টা ইঞ্জেকশন লাগাতে হবে। মেয়ের কি হয়েছে তোমাদের বলছি। হ্যাঁ, মেয়ের কিন্তু ব্লাডে ইনফেকশন, নিউমোনিয়ার ফার্স্ট স্টেজ, মেয়ের সিআরপি বাড়া, সমস্ত মানে ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট, এক্স রে সবই হয়েছে, তো ধরা পড়েছে। তো এগুলো ডাক্তারবাবু বারবার বলছে টেনশনের কোনো কারণ নেই। কেন, এটা ফার্স্ট স্টেজ, 99% বাচ্চাদের এরকম হচ্ছে। তো মা মানে তো ভয় লাগবেই, কিছু করার নেই। আর সবাই অনেকে বলে না চাকরি করে, সত্যি কথা বলছি ফৌজিবাবু ছাড়া না আমি যে এত কিছু হ্যান্ডেল করছি, আজ 10 বছর ধরে কিন্তু সংসারের সমস্ত কিছু দায়িত্ব পালন করছি, কিন্তু এখন যে হেল্পটা করছি না, মানে হ্যান্ডেল করছি সমস্ত কিছু, প্রচণ্ড কষ্ট হয়, টায়ার্ড লাগে, লাস্টে না মনটাও খারাপ হয়ে যায়। তো কিছু করার নেই। আর মেয়ের কিন্তু 5 দিন মতন স্লাইন আর ইঞ্জেকশন চলবে, স্লাইন নয় মানে যখন ইঞ্জেকশনটা দেবে স্লাইনের মাধ্যমে দেবে। তো যাই হোক, আর এই দেখো সকাল সকাল কিন্তু তার পরের দিন একজন আমাদের নবগ্রহ ঠাকুমা আসে, মানে লাইক বামন বলে আমাদের পূর্ব মেদিনীপুরে অনেকেই জানে, যারা গ্রহ বিপ্র দূর করে। এদের মানে কি বলবো, চাল ডাল আটা যে যেমন পারে দিয়ে ইনাদের প্রণাম করে, আর ইনারা মন্ত্র পাঠ করে কিন্তু পঞ্জিকা বুলায় মাথার উপরে। তো যাই হোক, ইনি ঠাকুমা বারবার বলছিলেন যে বউ তুই কি ওর যে এরকম হয়েছে ওর বাবা আসেনি, তো আমাকে বারবার বলছিল। তো আমি বলছিলাম না ফৌজিবাবু কিন্তু আসেনি, আর যেহেতু আসেনি তখন তো আমাকে হ্যান্ডেল করতে হবে। বলে তুই ধন্যি মেরে, সত্যি আজ আমি জবে থেকে আসি দেখি তোর সুবিধাতে কিন্তু তোর ফৌজিবাবু থাকে না, হয়তো টাকা পাঠিয়ে দেয়, দূর থেকে সাপোর্ট করে, কিন্তু মানুষটা ডিউটি ডিউটি ডিউটি, কিচ্ছু করার নেই। দেশের একজন সৈনিকের স্ত্রী হলেই বোঝা যায় যে কতটা কষ্ট। আবার এটাও বলছি না, একজন সৈনিকের স্ত্রীর যেমন কষ্ট, একটা প্রবাসীর বউরও কিন্তু কষ্ট। আমাকে একজন কমেন্ট করেছে, বোনটা জানি না কোথা থেকে কমেন্ট করেছে, বলছে প্রবাসীর বউও দিদিভাই ভীষণ কষ্ট হয়। আমি হ্যাঁ, হয়তো ও প্রবাসীর বউ তাই হয়তো কমেন্ট করেছে, হ্যাঁ কষ্ট হয়। প্রবাসীর বউরাও যখন ছেড়ে চলে যায় বাচ্চা সংসার মা বাবা, সেরকম আমাদের সৈনিকের বউদেরও কিন্তু এমনিটাই কষ্ট হয়, এমনটাই। তো যাই হোক, যাদের স্বামী কাছে থাকে যদি কোনো কিছু কাজ নাও করে দেয় না, দিন শেষে মানুষটার মুখটা দেখলে যত কাজ করি সংসারে, যত কষ্ট থাক মনের মধ্যে, ভুলে যাই। সত্যি কোয়ার্টার জীবনে অনেক কষ্ট পেয়েছি, আমার সত্যি কথা। কাউকে দিয়ে ফৌজিবাবু কিন্তু অনেক বন্ধু বান্ধব আছে, বা ওর একজন ছিল, তো হেল্প করতো, ওকে হাট বাজার করে দিত। আমার কিন্তু পছন্দ হতো না কারোর জিনিস, তাই। আর এই দেখো সকালবেলা কিন্তু তারপরের দিন সকালবেলা কিন্তু এই দেখো টিভি দেখবে বলে কাঁদছিল, আর আমার রুমটা এতটাই অন্ধকার, মেঘলা আকাশ, তার জন্য আর কি। তো চলো বেশি কিছু কথা বলবো না। এই দেখো স্লাইনের এটা টাঙানো আছে। মন মানসিকতা কোনোটাই ভালো নয়, আর 10 দিন ধরে আমি ভিডিও দিতে পারছি না। আর এই দেখো রুমের মধ্যে গরম জল করে নিয়ে এসেছি, এই নতুন তসলাটা বের করেছি। তো সেইটা আর কি কি রান্না করে দেখো আমি খেসারি শাক ভেজেছি, চাটনি করেছি, ফুলকপি আলুর তরকারি করেছি। যেহেতু মেয়ের গ্যাস থেকেও হয়েছে অনেকটা, আর অনেকটা থেকে কিন্তু মেয়ের পটি হচ্ছিল না, তাই কিন্তু প্রবলেম হচ্ছিল, পটিটা ঠিকঠাক করে ক্লিয়ার হয়নি, তাই জন্য। তো যাই হোক বেশি কিছু কথা বলবো না, তো চলো। আর এই দেখো এটা কিন্তু 2-3 দিনের মিলিয়ে ব্লগটা দিয়েছি। আর এই দেখো লাইট জ্বালতে বুঝতে পারছো আমার মুখটা দেখতে, না হলে একদম ভূত ভূত লাগছিল, মানে অন্ধকার তো দেখা যায়নি। আর আমার মা কিন্তু এই দেখো চকলেট আর বিস্কুট নিয়ে এসেছিলো, আর অনেক ফল টল নিয়ে এসছে। ফল বলতে কি কি নিয়ে এসছে তোমাদের সেটা দেখাবো, আর চলো বাইরে দেখলে বুঝতে পারবে। আর আমার মা এসছে, আমার মেয়ের এরকম শুনে আমার মা চটজলদি এসছে। সত্যি বলছি, মাই পারে একমাত্র সন্তানকে, মানে কি বলবো, মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে বা লড়াই করে বাঁচিয়ে নিয়ে আসতে, এটা আমি বিশ্বাস করি। আর এটা আমি মনে করি মা হওয়ার পরেই বুঝতে পেরেছি যে আমার মা আমাদের জন্য কতটা কষ্ট করেছে। আর আমার শাশুড়ি মাও আমার ফৌজিবাবু বা আমার ভাসুর যা, মানে ভাসুর আর ননদের জন্য কতটা করেছে। একটা মাই বুঝতে পারে যে কতটা কষ্ট করে আমরা বাচ্চাদের মানুষ করি, কিন্তু সেটা কেউ বোঝে না অ্যাকচুয়ালি।
তো যাই হোক, আমার শাশুড়ি মা কিন্তু আমার সঙ্গে ঘুমোতো। মন মানসিকতা ভালো ছিল না বলে আমাকে বারবার বলছিল, বলে বৌমা তুমি চিন্তা করো না। অ্যাকচুয়ালি কি বলতো, আমি যখন রাত্রি সারাদিন জাগতাম, পরিশ্রম হতো, রাত্রি 12টা বাজলে আমি জেগে থাকতাম, তারপরে আমি 12টার পরে ঘুমোতাম। আমার শাশুড়ি মা 12টার পরে ভোর পর্যন্ত, মানে ভোর 3টা পর্যন্ত জেগে থাকতো বাচ্চাকে দেখার জন্য। তো যাই হোক, অনেক কষ্ট করেছে, বলবো না মানুষটা। অন্যদিকে যে পারে হোক, অনেক প্রথম জীবনে অনেক কষ্ট পেয়েছি, অনেক কষ্ট দিয়েছেন উনি। তো এখনও হয়তো রিয়েলাইজ করতে পারছে বাবা। যাই হোক, বেশি কিছু কথা বলবো না, পারিবারিক সমস্যা সবারই থাকে, হাঁড়ি কলসি থাকলে যুদ্ধ হবে, তাহলে কি আলাদা করে দেবো? নিশ্চয়ই না। আর আমি এটাই বলবো, একটা পুরুষ মানুষ যখন বাইরে থাকে, সে সৈনিকের স্ত্রী হোক, প্রবাসীর বউ যাই হোক, তার স্ত্রী কতটা স্ট্রং হলে সমস্ত ঘর বাইর, বাচ্চা কাচ্চা, বাচ্চা প্লাস শ্বশুর শাশুড়ি ফ্যামিলি সবটাই সামলায়। তো যাই হোক, আর এই দেখো সবজি টবজি মা নিয়ে এসছে, এটা কিন্তু দেশি ওল আমার দিদি বাড়ি থেকে। আর মা কিন্তু দেখো শাঁকালু, কুল, রাঙালু এগুলোই এনেছে। তো আমি অনেক দূর থেকে ক্যামেরাটা করছিলাম, বোঝা যাচ্ছে কিনা জানি না। দুধও নিয়ে এসছে, মাছ নিয়ে এসছে। প্রথম কথা মাছ, মেয়েটা না কয়েকদিন ধরে আমি বাজারে যেতে পারছি না, অসুস্থতার জন্য মেয়েকে ছেড়ে যেতে পারছি না, সেই জন্য মাছও আমি আনতে পারিনি। তাই জন্য মা কিন্তু পুকুরের মাছ বাবা ধরে দিয়েছে। আর আমার যে বোন একজন আছে, জেঠুর মেয়ে, সে বারবার বলছিল কাকিমা তুমি মাছটা নিয়ে যাও। মা নিয়ে আসবে না, না বলছিল, বলে কি খারাপ ভাববে বা কোনো কিছু। মাছ নিয়ে এসছে, বাচ্চা অসুস্থ, অনেকের ঘর থাকে। তো তো যাই হোক, চলো কি কি মাছ নিয়ে এসছে তোমাদের দেখাই। খুব বড় নয় আর খুব ছোটও নয়, মিডিয়াম সাইজের মাছ। তো এইটা কিন্তু কেটে মা নুন টুন মাখিয়ে ভালো মতন করে নুন মানে নিয়ে এসছে। তো এইটা এখন আমি ভাজবো, আর রাতে কি কি রান্না করি তোমাদের সেটা শেয়ার করব। তো চলো, মেয়ে কিন্তু অসুস্থ হওয়ার জন্যই কিন্তু আমি ভিডিও দিতে পারিনি বা ভয়েস ওভার দিতে পারিনি, আর মন মানসিকতাও ভালো নেই, সত্যি কথা। আর এদিকে তো বাঙালির 12 মাসে 13 পার্বণ, এটা আমি অনেকবার ভিডিওতেই বলেছি, বলে লাভ নেই। তো যাই হোক, চলো এখন একটাই কথা তোমাদের বলবো, তোমরা সব বাচ্চাদেরকে, যাদের বাচ্চা আছে ছোট ছোট, তোমরা একটু দেখে রেখো বাচ্চাদেরকে। আমি জানি মায়েরা সব সময় দেখে রাখে, তবুও বাচ্চারা তো কথা শোনে না। আমার মেয়েটা যদি ওষুধ খেত, তাহলে হয়তো আজকে ইঞ্জেকশন আর স্লাইন দিতে হতো না। অনেক কষ্ট পেয়েছে মেয়েটা, জানো তো। মানে কি বলবো, চ্যানেল যখন করে প্রচণ্ড পরিমাণে রক্ত বেরিয়ে আসে ছিটকে, সেটাকেও কন্ট্রোল করা হয়েছে। তারপরে দ্বিতীয়বার যখন চ্যানেল করে না, মানে প্রচুর কাঁদছিল মেয়েটা, তারপরে কিন্তু ভালো হয়ে যায়। আর যে ডাক্তার দাদুটা ছিল, ভীষণ হাসি খুশি ভাবে তাকে কিন্তু স্লাইন বা ইঞ্জেকশন দেওয়ার চেষ্টা করেছে, খুব ভালো আর যথেষ্ট মানে কেয়ারফুল। আর বাচ্চাদেরকে ভীষণ ভালোবেসেই কিন্তু করে, মানে কাজটা তার প্রফেশনালটা হয়তো ডাক্তারি, না হলে বাচ্চাদেরকে যদি না গল্প বলে বা কোনো কিছু বলে, তখন কি আর পারবে না। তো চলো, বেশি কিছু কথা বলবো না, আর ব্লগটা বেশি বড়ও করব না, অনেকদিন ব্লগ দিইনি, তাই জন্য আর কি। চেষ্টা তো করি রোজ ভিডিও দেওয়ার জন্য, মন তো চায় তোমাদের কাছে যাই, কিন্তু কি বলো তো, এই যে সিচুয়েশন খারাপ হয়ে যায়, কিছু করার থাকে না। আর এই দেখো, এইদিকে দেখলে ধনিয়া পাতা আর হিংচা, আমার যা দিয়েছে হিংচা, ধনিয়া পাতা বাড়িতে হয়েছে, শাশুড়ি মা দিয়েছিলেন। আর দেখো মাছগুলো সমস্ত ভেজে নিব, আর এখন কিন্তু রান্না করেছি। চলো দেখাই তোমাদেরকে আগে। লাউ ডাঁটা, আলু, মাছ দিয়ে, কাঁচকলা, সমস্ত সবজি দিয়ে সিদ্ধ ঝোল, বেগুন ভাজা, ওল মাখা করেছি। আর চলো, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।